তাহলে আমরা দেখেছিলাম যে ক্যাপাসিটর মানে হচ্ছে দুটো কন্ডাক্টরের কম্বিনেশন। একটা কন্ডাক্টরে চার্জ থাকবে, আর একটা কন্ডাক্টরকে আমরা আনচার্জ রাখবো আর গ্রাউন্ডের সাথে বা আর্থের সাথে কানেক্ট করে দেব। এখন কন্ডাক্টরের শেপটা কীরকম হচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা ক্যাপাসিটরকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, একটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। এখন প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা কিন্তু আগের ভিডিওতে অলরেডি করে এসেছি। আজকের ভিডিওতে আমরা স্পেশালি স্ফেরিক্যাল ক্যাপাসিটর আর সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর নিয়ে ডিসকাস করব। এখন দেখো, স্ফেরিক্যাল ক্যাপাসিটর এই টপিকটি উচ্চ মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু জেই আর নিট পয়েন্ট অফ ভিউ থেকে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের একটা ভালো ইম্পর্টেন্স রয়েছে। এখন স্ফেরিক্যাল ক্যাপাসিটর আমরা 3টে টাইপ পড়ব। সবথেকে প্রথমে দেখো, এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর। দেখতে পাচ্ছ স্ফেরিক্যাল ক্যাপাসিটরে দুটো স্ফেরিক্যাল সেল রয়েছে, একটা হচ্ছে ইনার স্ফেরিক্যাল সেল যার রেডিয়াস হচ্ছে এ, আর একটা হচ্ছে আউটার স্ফেরিক্যাল সেল যার রেডিয়াস হচ্ছে বি। এখন দেখতে পাচ্ছ যে আমরা ইনার সেলে কিউ চার্জ দিয়েছি আর আউটার সেলকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। স্ফেরিক্যাল ক্যাপাসিটর মানে কি বললাম, দুটো যে এই যে দুটো কন্ডাক্টর থাকবে তার শেপটা কিন্তু স্ফেরিক্যাল হবে। দেখতে পাচ্ছ শেপটা স্ফেরিক্যাল রয়েছে। এখন দেখো এখানে কি করেছি, গ্রাউন্ড আমি করেছি বাইরের কন্ডাক্টরকে, অর্থাৎ বাইরের স্ফেরিক্যাল সেলকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। তাহলে এখানে ক্যাপাসিটেন্স কত হবে? সব থেকে প্রথমে আমি নর্মাল নিয়ম কি বের করব, এই দুটো ক্যাপাসিটরের মধ্যে, এই দুটো কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করব কিউ এর আকারে। আমি যখন ভি পেয়ে যাচ্ছি তাহলে কিউ বাই ভি করে আমি সিম্পল সিস্টেমের ক্যাপাসিটেন্স সি বের করতে পারবো। এখন তুমি লক্ষ্য করে দেখো, আমাকে যদি পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স ক্যালকুলেট করতে হয় তখন আউটার স্ফেরিক্যাল সেলের তো ভোল্টেজ বা পোটেনশিয়াল জিরো হচ্ছে। কেন জিরো হচ্ছে? কারণ সেটাকে অলরেডি আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে রেখেছি। তাহলে আমি যদি কোনোভাবে যদি ভেতরের যে স্ফিয়ারটা রয়েছে বা ইনার স্ফেরিক্যাল সেলের যদি পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে পারি তাহলে সেটাই হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দিস টু কন্ডাক্টর। তাহলে ভোল্টেজ ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু V1 মাইনাস V2। এখন যেহেতু V2 ইজ ইকুয়াল টু 0 তাহলে V ইজ ইকুয়াল টু তোমার V1 হবে। এখন আমি পোটেনশিয়াল সেকশনে কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেল প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে দুটো কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেল যদি নিই আর ইনার সেলে যদি আমি কিউ পরিমাণ চার্জ দিই আর আউটার সেলকে যদি গ্রাউন্ড করে দিই তাহলে ইন্ডাকশনের জন্য আউটার সেলে মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে। এটা যাদের মনে আছে তাদের ভালো, আর যাদের মনে নেই তারা আমি বলবো একটু ভিডিওটা গিয়ে দেখো, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেটা কিন্তু একবার দেখে নেবে। আর যাদের মনে আছে তারা ভালো, আর যাদের মনে নেই তাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি একদম করিয়েই দিচ্ছি, ঠিক আছে? কিন্তু যারা এখনো পর্যন্ত ওই ভিডিও দেখোনি বা যাদের একেবারেই কনসেপ্ট ক্লিয়ার নেই কেন চার্জ ইনডিউসড হয়, বিস্তারিত আলোচনা কিন্তু সেই ভিডিওতে করা আছে। আমি কিন্তু ডিটেলসে কিন্তু কোনো রকমের আলোচনা করব না, জাস্ট আমি অঙ্কটি করব, ঠিক আছে? তো আউটার স্ফেরিক্যাল সেলে Q2 তে কত চার্জ ইনডিউসড হবে? মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে। এটা বুঝবো কি করে? দেখো, যেহেতু আমি গ্রাউন্ডের সাথে আউটার সেলকে কানেক্ট করেছি তাহলে V2 ইজ ইকুয়াল টু তো আমার 0 আসছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন? কারণ এটাকে আমার গ্রাউন্ড করা আছে, গ্রাউন্ডেড করা আছে। এখন V2 ইজ ইকুয়াল টু তো 0, যেহেতু V2 ইজ ইকুয়াল টু 0 তাহলে আউটার স্ফেরিক্যাল সেলের ভোল্টেজ বা পোটেনশিয়াল যেহেতু 0 হচ্ছে তাহলে ধরে নিচ্ছি আউটার স্ফেরিক্যাল সেলে Q2 পরিমাণ চার্জ ইনডিউসড হবে। এখন আউটার সেলে পোটেনশিয়াল কার জন্য হবে? ইনার সেলে Q1 চার্জ আছে তার জন্য একটা পোটেনশিয়াল হবে, আর ইন্ডাকশনের দরুন যদি আউটার সেলে Q2 পরিমাণ চার্জ যদি ইনডিউসড হয় তার জন্য পোটেনশিয়াল থাকবে। তাহলে V2 ইজ ইকুয়াল টু কত হবে? ইনার স্ফেরিক্যাল সেলে Q1 চার্জ থাকার জন্য আউটার স্ফেরিক্যাল সেলে যে পোটেনশিয়াল হবে সেটা K Q1 বাই B হবে। এখন আউটার সেলে Q2 চার্জ ইনডিউসড হওয়ার জন্য যে পোটেনশিয়াল হবে সেটা কত হবে? K ইন্টু Q2 বাই B হবে। আর যেহেতু পোটেনশিয়াল স্কেলার রাশি তাহলে আমি সিম্পল যোগ করে দেবো, আর এটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমি এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে Q2 ইজ ইকুয়াল টু মাইনাস অফ Q1 হচ্ছে। আর Q1 ইজ ইকুয়াল টু কত? Q1 ইজ ইকুয়াল টু Q,
তাহলে মাইনাস কিউ হচ্ছে, তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এবারে ইনার স্ফেরিক্যাল সেলের ভোল্টেজ V1 ইজ ইকুয়াল টু কত হবে? ইনার স্ফেরিক্যাল সেলের ভোল্টেজ V1 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো ইনার স্ফেরিক্যাল সেলে কেন পোটেনশিয়াল থাকবে? একটা হচ্ছে তার নিজের মধ্যে কিছু চার্জ রয়েছে, এখন তার নিজের মধ্যে চার্জ থাকার জন্য তার মধ্যে পোটেনশিয়াল কত হবে? K ইন্টু কিউ বাই স্মল এ। এখন আউটার স্ফেরিক্যাল সেলে মাইনাস কিউ চার্জ থাকার জন্য ইনার সেলের পোটেনশিয়াল কত হবে? মাইনাস কে কিউ বাই বি। স্বাভাবিক, আউটার সেলে মাইনাস কিউ চার্জ থাকার জন্য তার মধ্যে পোটেনশিয়াল হবে কে কিউ বাই রেডিয়াস, কারণ আমরা জানি যে কোনো একটা স্ফেরিক্যাল সেলের ভেতরের কোনো বিন্দুতে বা কোনো ইন্টারনাল পয়েন্টে পোটেনশিয়াল সারফেসের পোটেনশিয়ালের সঙ্গে সমান হয়। আবার বলছি, যদি বুঝতে না পারো তাহলে কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলে কিন্তু গিয়ে একটু ভিডিওটা দেখো। ও মানে কোনো স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়াল সম্পর্কে তোমাদের ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে কোনোদিনই স্ফেরিক্যাল ক্যাপাসিটর তোমাদের ক্লিয়ার হবে না। যাই হোক, তো V1 ইজ ইকুয়াল টু কে কিউ বাই এ মাইনাস কে কিউ বাই বি হবে। এখন এটাই হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্স V, এটাই হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্স V। আর এখান থেকে যদি আমি কে কিউ কমন নিই, আমি যদি এখান থেকে যদি কে কিউ কমন নিই, তাহলে এটা হচ্ছে বি মাইনাস এ ডিভাইডেড বাই AB। এখন ক্যাপাসিটেন্স C ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি। এখন কিউ বাই ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এখানে এবিটা উপরে উঠবে, কিউ বাই ভি যদি করি এবিটা উপরে উঠবে, এ বি, এবারে নিচে নামবে কে ইন্টু বি মাইনাস এ। এখন লক্ষ্য করে দেখো এইখানে যে কে এর মান, এই যে কে এর মানটা কত হবে? কে এর মানটা হবে 1/4πε0। তাহলে আমি যদি কে এর মানটা বসিয়ে দিই, তাহলে কে এর মানটা যদি 1/4πε0 বসিয়ে দিই, তাহলে আলটিমেট যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আসবে সেটা হলো 4πε0 AB ডিভাইডেড বাই বি মাইনাস এ। এই তো ইজি জিনিস। এবারে তুমি আমাকে বলো, আমি যে এই মানে কি বলবো, এই যে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স বের করলাম, এখানে তুমি নতুন কি পড়লে? নতুন তো কিছুই পড়লে না। তুমি বলো না এখানে কোন জিনিসটা তোমার জানা ছিল না? তুমি যদি কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেল প্রবলেমগুলো যদি দেখে থাকো, কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলের প্রবলেমটা যদি করে থাকো, তাহলে এইখানে এমন একটা টার্ম দেখাও যেটা তোমার জানা ছিল না, তোমার সব জিনিস জানা ছিল। ঠিক আছে, এবারে যদি ওই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তাহলে এখানে তুমি কি নতুন করতে চাইছো? কিচ্ছু তো নেই, জাস্ট আগের কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেল প্রবলেমের জাস্ট রিভিশন হলো। ঠিক আছে, তো যাই হোক এই টাইপটা করালাম, নোট ডাউন করো। তাহলে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন আউটার স্ফেরিক্যাল সেলকে যখন গ্রাউন্ডেড করা হয়, যখন আউটার স্ফেরিক্যাল সেলের সঙ্গে যখন আর্থের কানেকশন করা হয়, তখন ওই সিস্টেমের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কত দেখলাম? সি ইজ ইকুয়াল টু দেখলাম 4πε0 এ বি ডিভাইডেড বাই বড় মাইনাস ছোট। দেখো বি মাইনাস এটাকে সবসময় বড় মাইনাস ছোট পড়বে, ছোট থেকে তো বড় মাইনাস হবে না, যদি মাইনাস হয়ে যায় তাহলে ক্যাপাসিটেন্স নেগেটিভ চলে আসবে। এখন ক্যাপাসিটেন্সের মান তো নেগেটিভ হওয়া সম্ভব নয়। দেখো সূত্রটা একটু বুঝে পরে মুখস্থ করবে। তুমি বলো যে একটা চ্যাপ্টার থেকে তো অনেক সূত্র থাকে, এখন সব সূত্রগুলো যদি তুমি মুখস্থ করো তাহলে সূত্র ভুলে যাওয়ার চান্স থাকবে। আর তুমি এক্স্যাক্টলি যেভাবে সূত্র মুখস্থ করছো ওই রকমভাবে যদি পরীক্ষাতে না আসে তাহলে স্বাভাবিক তুমি অঙ্ক ভুল করে ফেলবে। তাহলে তুমি সূত্রগুলো মুখস্থ করবে কিভাবে, যাতে করে তোমার গুলিয়ে না যায়? তাই জন্য দেখো পরীক্ষার হলে তোমার এ কোনটা বি কোনটা মুখস্থ নাই থাকতে পারে, তাই জন্য তোমরা এইভাবে মুখস্থ রাখবে সি ইজ ইকুয়াল টু 4πε0 R1 R2 মানে রেডিয়াস দুটোর গুণফল ডিভাইডেড বাই বড় রেডিয়াস মাইনাস ছোট রেডিয়াস। এভাবে যদি মুখস্থ রাখো তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু ভুল করার চান্সটা অনেক কম থাকে। ঠিক আছে, এবারে দেখো আমরা কিন্তু একটা স্ফেরিক্যাল সেল, আমি স্ফেরিক্যাল ক্যাপাসিটর বলছি না, আমরা কিন্তু একটা স্ফেরিক্যাল সেলের ক্যাপাসিটর ক্যালকুলেট করে দেখিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে কোনো একটা স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কত হয়? 4πε0 আর হয়।
এটা হচ্ছে এসআই পদ্ধতির ক্ষেত্রে, আর সিজিএস পদ্ধতির ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু আর হয় কিসে না, সিজিএস পদ্ধতিতে। এখন এই যে ফর্মুলাটা আমরা আগে পড়েছি এইটাকে আমি এই ফর্মুলা থেকে ডিরাইভ করব। দেখো কিভাবে হচ্ছে। তো আমরা এখন দেখলাম যে স্ফেরিক্যাল সেলে আমরা এখন কি করেছিলাম, যে ইনার স্ফেরিক্যাল সেলে কিউ চার্জ দিয়েছিলাম আর আউটার স্ফেরিক্যাল সেলে আমি গ্রাউন্ড করেছিলাম। এখন যদি আউটার স্ফেরিক্যাল সেলের রেডিয়াস বি ইজ ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়ে যায়, এখন দেখো একটা স্পেশাল কেস পড়ছি আমরা, এখন একটা স্পেশাল কেস নিয়ে ডিসকাস করছি। স্পেশাল কেস, যদি বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যায় তাহলে ঘটনাটা কি ঘটবে, অর্থাৎ আউটার স্ফেরিক্যাল সেলের রেডিয়াসটা যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে ইমাজিন করে দেখো আউটার স্ফেরিক্যাল সেলের রেডিয়াস যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে আউটার স্ফেরিক্যাল সেলকে আমি দেখতে পাবো না, তাহলে শুধুমাত্র একটা স্ফেরিক্যাল সেল পড়ে থাকবে। অর্থাৎ একটা, তাহলে একটা নর্মাল সলিড মানে হলো স্ফিয়ার বলতে পারো, সলিড স্ফিয়ার বলতে পারো, বা স্ফেরিক্যাল কন্ডাক্টর বলতে পারো, তাহলে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর পড়ে থাকবে। এখন এর ক্ষেত্রে ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে আমি যদি এই সূত্রটাকে একটু ঠিক করে লিখি, একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে সি ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 4 পাই এপসাইলন 0। আমি যদি এবিটাকে নিচে ভাগ দিয়ে দিই তাহলে এখানে পড়ে থাকবে 1/a মাইনাস 1/b। এখন যেহেতু বি এর মানটা ইনফিনিটি, তাহলে 1/b ইজ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তাহলে সি ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 4 পাই এপসাইলন 0 1/a মাইনাস 0। তাহলে সি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 পাই এপসাইলন 0 এ, আর এটা তো রেডিয়াস। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে ওই ক্যাপাসিটি মানে স্ফেরিক্যাল সেলের যে ক্যাপাসিটেন্স হবে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 এ হচ্ছে। দেখো না, এটা কিন্তু আগের ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে। তাহলে এটাও কিন্তু একটা ক্যাপাসিটর, যার আউটার সেলটার ক্ষেত্রে ওই মানে এইটাও হচ্ছে একটা ক্যাপাসিটর যার আউটার সেলের রেডিয়াস বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়। দেখো আগের যে যদি বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি না হতো, অর্থাৎ আগের কেসটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এইখানে পজিটিভ মানে ইনার সেল থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে আউটার সেলে গিয়ে শেষ হয়েছে, কারণ ইনার সেলে আমার প্লাস কিউ চার্জ দেওয়া ছিল আর ইন্ডাকশনের জন্য আউটার সেলে কিন্তু মাইনাস কিউ চার্জ তৈরি হয়েছিল, ইনডিউসড হয়েছিল, তৈরি হয়েছিল কথাটা বলা ভুল হবে, ইনডিউসড হয়েছিল। আর আমরা জানি ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পজিটিভ চার্জ থেকে বেরিয়ে নেগেটিভ চার্জে শেষ হয়, তাই জন্য এখানে ফিল্ড লাইনগুলো পজিটিভ মানে ইনার সেল থেকে বেরিয়ে আউটার সেলে গিয়ে শেষ হয়েছে। কিন্তু এখানে যেহেতু বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে স্বাভাবিক এখানে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো থাকবে সেগুলো এই স্ফেরিক্যাল সেল থেকে বা পজিটিভ চার্জ থেকে বেরিয়ে একদম ইনফিনিটিতে গিয়ে এন্ড হবে। আর স্বাভাবিক পজিটিভ চার্জের ক্ষেত্রে তো এই ঘটনাটাই ঘটে। তাই জন্য এখানে ধরে নিতে পারি, বা তুমি নর্মালি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরকে যদি চার্জ দাও তাহলে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে ইনফিনিটিতে গিয়ে এন্ড হবে। আর আমি এইখানে ধরে নিয়েছি যে এইটা আর এর আউটার স্ফেরিক্যাল সেলের রেডিয়াস বি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, তাই জন্য এইখানে যদি ভ্যালুটা পুট করি তাহলে সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন 0 এ আসছে। অর্থাৎ এইখান থেকে যে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়েছে সেটা কিন্তু ইনফাইনাইট দূরে অবস্থিত যে আউটার স্ফেরিক্যাল সেলটা রয়েছে, ইনফাইনাইট রেডিয়াসের যে আউটার স্ফেরিক্যাল সেলটা রয়েছে সেখানে গিয়ে এন্ড হয়েছে বলে আমি ধরে নিতে পারি। তাই জন্য এটা আরেকটা ক্যাপাসিটরের কেস যেখানে আউটার স্ফেরিক্যাল সেলের রেডিয়াসটা কিন্তু ইনফিনিটি হবে। আশা করছি বুঝতে পেরেছো। এটা নতুন করে বোঝার মতো কিছু ছিল না, এটা অলরেডি তোমার আগে থেকে বোঝা ছিল, কিন্তু এই বোঝাটা আরেকটা পদ্ধতিতে তোমাদেরকে আমি করে দেখালাম। ঠিক আছে, নোট ডাউন করো। এবারে আমরা ডিসকাস করব স্ফেরিক্যাল ক্যাপাসিটরের থার্ড কেস নিয়ে, অর্থাৎ এখানে আমরা ইনার স্ফেরিক্যাল সেলকে গ্রাউন্ডেড করব, আউটার স্ফেরিক্যাল সেলে আমি কিউ চার্জ দেব। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে সিস্টেমের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কত হবে সেটা আমাকে বের করে দেখাতে হবে। আমি আবার বলছি, যদি কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেল প্রবলেমের অঙ্কগুলো যদি ভালো করে ক্লিয়ার থাকে তাহলে এইটা করতেও সহজ হবে, আর যদি ক্লিয়ার না থাকে তাহলে এই অঙ্কটি তোমাদের বেশ জটিল লাগতে পারে। তাই জন্য আমি আবার রিকোয়েস্ট করছি ওই ভিডিওটা একবার গিয়ে দেখো, পারলে রিভাইজ করে নাও। ঠিক আছে, তাহলে এটা করতেই ইজি লাগবে।
যাই হোক, এখন যেহেতু এখানে ইনার স্ফেরিক্যাল সেলকে বা ইনার সেলকে আর্থের সাথে কানেক্ট করা আছে, তাহলে এর ভোল্টেজটাকে আমি 0 ধরতে পারি। তাহলে এখানে যে ভোল্টেজ ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু বেরোবে, এখানে যে ভোল্টেজ ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু বেরোবে সেটা V1 মাইনাস V2। এখন লক্ষ্য করে দেখো, V2 চার্জটা তো পজিটিভ, ঠিক আছে, সরি V2তে পজিটিভ মানে দ্বিতীয় স্ফেরিক্যাল সেলে পজিটিভ চার্জ দিয়েছি। তো এক কাজ করি, এখানে V ইজ ইকুয়াল টু V1 মাইনাস V2 না করে V ইজ ইকুয়াল টু V2 মাইনাস V1 করি, কারণ V2 তো পজিটিভ, ঠিক আছে। আর V1 এর মানে 1 নাম্বার স্ফেরিক্যাল সেলের সঙ্গে যেহেতু আর্থের কানেকশন রয়েছে, যেহেতু গ্রাউন্ডের কানেকশন রয়েছে, তাহলে তার ভোল্টেজ তো বা তার পোটেনশিয়াল তো 0 হবে। তাহলে V1 ইজ ইকুয়াল টু 0 হবে। যেহেতু V1 ইজ ইকুয়াল টু 0, যেহেতু V1 ইজ ইকুয়াল টু 0, তাহলে V ইজ ইকুয়াল টু V2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু V2 হবে। এখন আমি দ্বিতীয় বা আউটার স্ফেরিক্যাল সেলের যদি পোটেনশিয়ালটা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমি Q/V করে ইজিলি সিস্টেমের ক্যাপাসিটেন্স বের করতে পারবো। এখন বিষয় হচ্ছে, যদি আউটার স্ফেরিক্যাল সেলে যদি Q পরিমাণ চার্জ থাকে, তাহলে ইন্ডাকশানের দরুন ইনার স্ফেরিক্যাল সেলে যে চার্জ ইনডিউসড হবে Q1, সেই Q1 ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ Q ইন্টু ছোট বাই বড়। আবার বলছি A/B কিন্তু আমি পড়লাম না, আমি কিন্তু মাইনাস অফ Q ছোট বাই বড় পড়লাম। কেন করেছি আবার বলছি, ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে। তাও আমি বলে দিচ্ছি যে ইনডিউসড চার্জের মান ইনডিউসিং চার্জের থেকে কোনোদিনও বেশি হতে পারে না। ইনডিউসড চার্জের মান ইনডিউসিং চার্জের থেকে সবসময় ছোট হবে ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে, আর কন্ডাক্টরের ক্ষেত্রে ইনডিউসিং চার্জ আর ইনডিউসড চার্জের মান কিন্তু সেম হবে। যেহেতু ইনডিউসড চার্জের মান ইনডিউসিং চার্জের থেকে ছোট বা সমান হয়, তাই জন্য এইখানে যেহেতু ডাইইলেকট্রিক মিডিয়াম রাখা আছে, তাহলে তুমি এখানে Q1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ Q ইন্টু ছোটো রেডিয়াস ভাজিত বড় রেডিয়াস হবে। এখন কি করে হলো বললাম তো, ভিডিওতে আলোচনা করা রয়েছে, কিন্তু আমি আরেকবারটি তোমাদেরকে করাচ্ছি। যাদের ভালো করে করা আছে তারা নিজেরা করো, আর যাদের করা নেই, একটু ভুলে গেছো, তারা দেখে নাও, রিভাইজ হয়ে যাবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, আমি ধরে নিচ্ছি ইন্ডাকশনের জন্য ইনার স্ফেরিক্যাল সেলে Q1 পরিমাণ চার্জ ইনডিউসড হয়েছে। এখন যদি Q1 পরিমাণ চার্জ ইনডিউসড হয়, তাহলে ইনার সেলে যে পোটেনশিয়াল হবে সেই পোটেনশিয়াল দুটো কারণে হবে। প্রথম কথা, তার নিজের মধ্যে Q1 চার্জ ইন্ডাকশনের জন্য নিজের মধ্যে যে Q1 চার্জ ইনডিউসড হয়েছে, তার জন্য একটা পোটেনশিয়াল হবে। তাহলে V1 ইজ ইকুয়াল টু V1 দুটো পোটেনশিয়ালের যোগফলের সঙ্গে সমান হবে। V1 ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে নিজের মধ্যে Q1 চার্জ ইনডিউসড হয়েছে, তার জন্য একটা পোটেনশিয়াল হবে Q1/A, আর আউটার স্ফেরিক্যাল সেলে যে Q চার্জ রয়েছে তার জন্য একটা পোটেনশিয়াল হবে KQ বাই রেডিয়াস, ঠিক আছে। আর V1 ইজ ইকুয়াল টু তো 0। তাহলে এখান থেকে আমি ইজিলি সলভ করে বলতে পারি যে Q1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ Q ইন্টু A/B আসবে। তুমি এটা করে দেখতে পারো, তাহলে এটা তুমি ইজিলি পেয়ে যাবে। বা আমি যদি এই লাইনটা নাও করি, তাহলে তুমি এই লাইন থেকে ইজিলি এই লাইনটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আর নতুন করে বলার মতো কিছু নেই। এবারে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে, বা আমাকে V2 এর মান বের করতে হবে। তাহলে আউটার সেলে যে পোটেনশিয়াল V2 হবে, সেটা প্রথম কথা ইনার সেলে Q1 চার্জ থাকার জন্য হবে, সেটা হচ্ছে K ইন্টু Q1/B প্লাস তার নিজের মধ্যে Q চার্জ থাকার জন্য হবে, সেটা হচ্ছে K ইন্টু Q/B। এখন Q1 এর মান যদি আমি বসিয়ে দিই, তাহলে এইখান থেকে KQ/B, তো এটাকে আগে লিখলাম, আর Q1 এর মান কত হবে KQ/A/B, আর B গুণ হয়ে B² হয়ে যাবে। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে V2 ইজ ইকুয়াল টু দাঁড়াবে KQ/B। যদি আমি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস A/B, ঠিক আছে। তাহলে এইখানে পড়ে থাকবে KQ/B মাইনাস A ডিভাইডেড বাই B²। তাহলে ক্যাপাসিটেন্স C ইজ ইকুয়াল টু হবে, দেখো V2 মানই তো V এর সঙ্গে সমান, V2 মান তো V এর সঙ্গে সমান, তাহলে এটা ইজ ইকুয়াল টু V লিখতে পারি। তাহলে সিস্টেমের যে ক্যাপাসিটেন্স C ইজ ইকুয়াল টু হবে, C ইজ ইকুয়াল টু Q/V হবে। এখন Q এর মান তো ঠিক আছে, আর V এর মানটা যদি ভাগ করি,
তো আমি যদি ভিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে বি স্কোয়ারটা ওইদিকে চলে যাবে, বি স্কোয়ার ডিভাইডেড বাই কে ইন্টু বি মাইনাস এ হবে। এখন কে এর মান 1/4πε0, তাহলে মানটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে 4πε0 বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ হবে। এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো এইখানে একটা কনফিউশন তৈরি হবে, কনফিউশনের কথাগুলো পরে বলছি, আগে নোট ডাউন করো। আর একটা কথা বুঝে নাও, তুই বলো তো এইখানে তুমি কি নতুন টার্ম পড়লে? এই যে এত বড় যে ক্যালকুলেশনটা করালাম, বড় ক্যালকুলেশন বলা ভুল, তোমাদের বড় লাগতে পারে, এই যে ক্যালকুলেশনটা করালাম এখানে নতুন তুমি কি করলে? এটা তোমার জানা ছিল। এটা যদি জানা থাকে তাহলে ইজিলি তুমি পোটেনশিয়াল বের করতে পারবে। আর পোটেনশিয়াল যদি বের করতে পারো তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি করে ইজিলি তুমি এক্সপ্রেশনটা বের করতে পারছো। এটা তো পরীক্ষার হলে ইজিলি তুমি নিজেই, উচ্চ মাধ্যমিকে বলছি, নিট যেইটা মানে নিট বা যেই মেন পরীক্ষাটা কিন্তু কোষে দেখার সময় থাকে না, সেখানে তোমাকে সেখানে মুখস্থই রাখতে হবে। যদি উচ্চ মাধ্যমিকে এই প্রশ্নটা আসে, এখনো পর্যন্ত তো আসেনি আর আমার মনে হয় না ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের জন্য, তা হলো যদি তুমি কোষে দেখে নাও কত সময় লাগবে। আর বাই দ্য ওয়ে নতুন কি তুমি পড়লে, সব কিছুই তো আগে জানা তোমার, তুমি জাস্ট ভ্যালুগুলো তুমি পুট করলে। যাই হোক, নোট ডাউন করো। তোমাদের কনফিউশনের জায়গাটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। আগে তোমাদেরকে বলি যে এই যে কেসটা পড়লাম সেটা কিন্তু আরেকভাবে বোঝা যায়। দেখো এইখানে আমি ড্র করেছি দুটো কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেল, আমি ইনার স্ফেরিক্যাল সেলকে গ্রাউন্ড করেছি। এখন এইখানে আমি আউটার স্ফেরিক্যাল সেলে প্লাস কিউ পরিমাণ চার্জ দিয়েছি, আর ইনার স্ফেরিক্যাল সেলে আমার কত চার্জ ইনডিউসড হয়েছিল? -Q1 পরিমাণ চার্জ ইনডিউসড হয়েছিল। আচ্ছা, আমি এক কাজ করি, এটাকে আমি QI দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন আমি কিউকে দুভাগে ভাঙছি। এইখানে যদি QI চার্জ ইনডিউসড হয় তাহলে ইনার সারফেসে, মানে এই আউটার স্ফেরিক্যাল সেলের ইনার সারফেসে QI পরিমাণ চার্জ ইনডিউসড হয়েছে। আর আউটার স্ফেরিক্যাল সেলের আউটার সারফেসে স্বাভাবিক কত চার্জ পড়ে থাকবে? টোটাল চার্জ তো কিউ, তাহলে আউটার স্ফেরিক্যাল সেলের আউটার সারফেসে যে চার্জটা পড়ে থাকলো সেটা হচ্ছে কিউ মাইনাস কিউ ইনার, এই চার্জ পড়ে থাকবে। তাহলে এখন কিউ ইনার ইজ ইকুয়াল টু হচ্ছে -Q ইন্টু A বাই বি, আর কিউ আউটার ইজ ইকুয়াল টু হচ্ছে টোটাল চার্জ কিউ মাইনাস কিউ ইনার ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউ A বাই বি, এটা হবে। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, আমি এ আর বিটা তো রিপ্রেজেন্ট করিনি, এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে তোমার বি, এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি। প্রথম কথা, এইখানে মাইনাস চার্জ থাকার জন্য, এইখানে মাইনাস চার্জ থাকার জন্য এইখানে -QI চার্জ আছে, আর আউটার সারফেসে +QI চার্জ আছে। আচ্ছা, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন এইখানে প্লাস চার্জ থেকে বেরিয়ে মাইনাস চার্জে গিয়ে ঢুকবে, প্লাস চার্জ থেকে বেরিয়ে মাইনাস চার্জে গিয়ে ঢুকবে। একটু ছবিটা গন্ডগোল হতে পারে। আচ্ছা, ঠিক, আমি একটু পরিষ্কার করে আঁকার চেষ্টা করছি, দাঁড়াও। আমার স্কেল এখানে। আবার লক্ষ্য করে দেখো, আউটার সারফেসে কত চার্জ রয়েছে? কিউ মাইনাস কিউআই, তাহলে বাইরেতেও তো প্লাস চার্জ রয়েছে, বাইরেতেও তো প্লাস চার্জ রয়েছে, মানে প্লাস কিউ ও, মানে কিউ আউটার চার্জ তো রয়েছে। আর এইখানে প্লাস চার্জ থাকার জন্য এখান থেকে যে ফিল্ড লাইনগুলো বেরোবে সেটা ইনফিনিটিতে গিয়ে ম্যাচ করবে, সেটা তোমার ইনফিনিটিতে গিয়ে ম্যাচ করবে। আমি বেশি ইলেকট্রিক ফিল্ড লাইন আঁকছি না, না হলে
ছবিটা বেশ ছবিটা দেখতে বাজে হয়ে যাবে, বুঝতে পারছো? দাঁড়াও, এইখান থেকে ফিল্ড লাইন বেরিয়ে ইনফিনিটিতে গিয়ে ম্যাচ করবে, এইখান থেকে ফিল্ড লাইন বেরিয়ে ইনফিনিটিতে গিয়ে ম্যাচ করবে, এইখান থেকে ফিল্ড লাইন বেরিয়ে ইনফিনিটিতে গিয়ে ম্যাচ করবে, এইখান থেকে ফিল্ড লাইন বেরিয়ে ইনফিনিটিতে গিয়ে ম্যাচ করবে, এখান থেকেও ইনফিনিটিতে গিয়ে ম্যাচ করবে, স্বাভাবিক ম্যাচ করবে। চিন্তা নেই, আমি পরে ভালো একটা ছবি তোমাদের বোর্ডে ডিসপ্লে করে দেবো, কোনো অসুবিধা নেই। আপাতত এটুকু বোঝো। তাহলে আমরা জানি যে কোনো ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, আমি নর্মাল ক্যাপাসিটরের সিম্বল ড্র করলাম, ধরে নাও এখানে পজিটিভ চার্জ দেওয়া আছে, এখানে নেগেটিভ চার্জ দেওয়া আছে। তো পজিটিভ প্লেট থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে নেগেটিভ প্লেটে গিয়ে শেষ হয়, পজিটিভ প্লেট থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে নেগেটিভ প্লেটে গিয়ে শেষ হয়। এইভাবে আমার ক্যাপাসিটর তৈরি হয়। কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো, দাঁড়াও, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এর ক্যাপাসিটেন্স হচ্ছে তোমার সি, ঠিক আছে? কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু দু জায়গা থেকে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, আর দু জায়গায় গিয়ে ইলেকট্রিক ফিল্ড শেষ হয়েছে। একটা জায়গাতে শেষ হয়েছে, সেটা হচ্ছে ইনার স্ফেরিক্যাল সেলে, আর আরেকটা জায়গাতে তোমার ফিল্ড লাইন শেষ হয়েছে, যেটা হচ্ছে আউটার, মানে এখানে আমি ধরে নিতে ইমাজিন করতে পারি এর বাইরে আরেকটা স্ফেরিক্যাল সেল আছে যার রেডিয়াসটা হচ্ছে ইনফিনিটি, মানে ইনফাইনাইট রেডিয়াস সম্পন্ন তুমি আরেকটা স্ফেরিক্যাল সেল ইমাজিন করতে পারো, যেখানে এইখানে প্লাস কিউ চার্জ থাকার জন্য, এইখানে কিউ ও চার্জ থাকার জন্য, এই যে আউটার সারফেসে কিউও চার্জ, মানে আউটার সারফেসে প্লাস কিউও চার্জ থাকার জন্য আরেকটা স্ফেরিক্যাল সেল তুমি ইমাজিন করতে পারো যার রেডিয়াসটা ইনফিনিটি, আর ওইখানে মাইনাস কিউও চার্জ ইনডিউসড হয়েছে। তুমি ইমাজিন করে দেখো, এটা তো বুঝতে পারলে যে এইখানে প্লাস, মানে এই যে আউটার সারফেস রয়েছে, এই যে আউটার স্ফেরিক্যাল সেল রয়েছে, এই আউটার স্ফেরিক্যাল সেলের ইনার সারফেসে প্লাস চার্জ থাকার জন্য এইখানে প্লাস চার্জ থেকে এইখানে মাইনাস চার্জে গিয়ে ফিল্ডগুলো যে ঢুকেছে, এটা তো বুঝতে পেরেছো। আর আউটার স্ফেরিক্যাল সেলের বাইরের সারফেসে যে প্লাস কিউ ও চার্জ রয়েছে, সেইখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বেরিয়ে ইনফাইনাইটে গিয়ে ম্যাচ করেছে। এখন ইনফাইনাইটে কি আছে, আমি ধরে নিতে পারি ইনফাইনাইটে একটা ইনফাইনাইট রেডিয়াস সম্পূর্ণ আরেকটা স্ফেরিক্যাল সেল আছে যেখানে মাইনাস কিউ ও চার্জ রয়েছে, ধরতেই পারি। তাহলে এই পুরো সিস্টেমটাকে আমি দুটো ক্যাপাসিটরের সঙ্গে তুলনা করতে পারি, একটা হচ্ছে নর্মাল যেটা করেছিলাম, একটা হচ্ছে এটা হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে তোমার বি। স্বাভাবিক এখান থেকে ফিল্ড লাইনগুলো বেরিয়েছে, আর প্লাস এটাও বলতে পারি, আর এই রেডিয়াসটা হচ্ছে তোমার বি, এখানে প্লাস চার্জ তৈরি হয়েছে বলতে পারি, আর এখানে ছিল যেমন ছিল আর কি, এখানে প্লাস এখানে মাইনাস, আমি দুটো বলতে পারি। এখন লক্ষ্য করে দেখো, এইটা প্লাস এইটা আমি দুভাবে উল্লেখ করতে পারি, কারণ এইখান থেকে ফিল্ড লাইনগুলো বেরিয়ে ইনফাইনাইটে গিয়ে ম্যাচ করে। এখন এর ক্যাপাসিটেন্স কত হয়? এর ক্যাপাসিটেন্স হয় 4 পাই এপসাইলন 0 এ বি বাই বি মাইনাস এ হয় এর ক্যাপাসিটেন্স। তুমি এর ক্যাপাসিটেন্সকে যোগ করো, 4 পাই এপসাইলন 0 বি। এখন তুমি যদি যোগ করো তাহলে কি অ্যান্সার বেরোবে? 4 পাই এপসাইলন 0 কমন যাবে, আচ্ছা বিটাও কমন যাবে, দিয়ে এইখানে পড়ে থাকবে এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস 1। তাহলে এখানে যদি কাটাকাটি করো, যোগ বিয়োগ যদি করো, তাহলে উপরে বি মাইনাস এ আসবে, 4 পাই এপসাইলন 0 বি এ প্লাস বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখান থেকে এই এ, এখান থেকে এই এ কেটে যাবে, তাহলে সি ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4 পাই এপসাইলন 0 বি স্কোয়ার ডিভাইডেড বাই বি মাইনাস এ। দেখো এটা কিন্তু আগে যে প্রমাণটা করলাম তার রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে। দেখো তাহলে এই পুরো জিনিসটাকে তুমি এইভাবেও ডিসকাস করতে পারো। এবারে এর ডিসকাশনের কিন্তু আরেকটা পদ্ধতি রয়েছে, যেটা সব থেকে ইন্টারেস্টিং পদ্ধতি, আর যেটা সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনের নিয়ম মেনে হবে। কিন্তু তার আগে এটা নোট ডাউন করে নাও, আমাকে মুছতে হবে।
দেখো আমরা সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশনের কনসেপ্ট ইউজ করে এটাকে আরেকবার বুঝবো। লক্ষ্য করে দেখো এইখান থেকে যে ফিল্ড লাইনগুলো বেরিয়েছে সেটা এমন একটা কন্ডাক্টরে গিয়ে মিশেছে যার ভোল্টেজ বা পোটেনশিয়াল কিন্তু জিরো। কেন এর পোটেনশিয়াল জিরো? কারণ এর সাথে আর্থের কানেকশন করা আছে। তাহলে এইটাকে আমি একটা ক্যাপাসিটর ভাবতে পারি যার একটা প্লেটে সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ V1, এটার তো ভোল্টেজ V2 ধরেছিলাম, বা এর ভোল্টেজ আমি V2 = V ধরেছিলাম। এই যে কন্ডাক্টিং স্ফিয়ারটা রয়েছে এর ভোল্টেজ বা পোটেনশিয়াল V2 = V ধরেছিলাম, V2 = V ধরেছিলাম। তাহলে এই ক্যাপাসিটরটাকে আমি ভাবতে পারি যে এর এই যে ইনার সেল যে রয়েছে তার পোটেনশিয়াল হচ্ছে V আর এর পোটেনশিয়াল হচ্ছে 0। তাহলে এই ইনার সেলটাকে আমি এই প্লেট দিয়ে রিপ্রেজেন্ট করছি আর এর পোটেনশিয়াল হচ্ছে V, আর এই প্লেটের পোটেনশিয়াল হচ্ছে 0, এই প্লেটের পোটেনশিয়াল হচ্ছে 0। আবার এর যে বাইরের সারফেস থেকে এর বাইরের সারফেসে প্লাস চার্জ থাকার জন্য এইখান থেকে আরেকটা ফিল্ড লাইন বেরিয়েছে যেটা ইনফাইনাইটে গিয়ে ম্যাচ করেছে, আর এই ক্যাপাসিটরের সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা। তার মানে এই প্লেটের ভোল্টেজও V1, তাহলে সরি এই প্লেটের ভোল্টেজও V, তাহলে এখানে আমি আরেকটা ক্যাপাসিটর রাখতে পারি এর ভোল্টেজও হচ্ছে V। আর ইনফাইনাইটে যে গিয়ে মিশেছে এই ফিল্ড লাইনগুলো যে ইনফাইনাইটে গিয়ে মিশেছে, আমি জানি এই যে বললাম ইনফাইনাইটে গিয়ে মিশেছে, তার মানে ইনফাইনাইটে আমি ধরে নিতে পারি যে ইনফাইনাইট রেডিয়াস সম্পন্ন আরেকটা স্ফিয়ার রয়েছে যেখানে -Q ও পরিমাণ চার্জ রয়েছে, আর আমি জানি যে ইনফাইনাইট ডিস্টেন্সে পোটেনশিয়াল কত হয়? 0 হয়। তাহলে আরেকটা প্লেট ইমাজিন করতে পারি, ওই যে ইনফাইনাইট রেডিয়াস সম্পন্ন একটা স্ফেরিক্যাল সেল কনসিডার করলাম, সেটাকে ধরে নিতে পারি সেই স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়ালটা হচ্ছে 0। তাহলে এটাকেও আমি 0 ভাবতে পারি, এর পোটেনশিয়ালটাকেও আমি 0 ভাবতেই পারি। তার মানে এটা হচ্ছে একটা ক্যাপাসিটর যেটাকে আমি C1 নাম দিচ্ছি, আর এটা হচ্ছে একটা ক্যাপাসিটর যেটাকে আমি C2 নাম দিচ্ছি। আর যেহেতু এই দুটো স্ফেরিক্যাল সেলের মধ্যে বা এই দুটো ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা V, এর ক্ষেত্রেও ভোল্টেজ ডিফারেন্স V, এর ক্ষেত্রেও ভোল্টেজ ডিফারেন্স V, বলতে পারো এর ক্ষেত্রেও পোটেনশিয়াল ডিফারেন্স V, এর ক্ষেত্রেও পোটেনশিয়াল ডিফারেন্স V। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি এই দুটো ক্যাপাসিটর কিসে রয়েছে? প্যারালাল কম্বিনেশনে রয়েছে। প্যারালাল কম্বিনেশনে রয়েছে কারণ এই ক্যাপাসিটরের মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স V আর এই ক্যাপাসিটরের মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্স V। তার মানে আমি যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C পাবো সেই ক্যাপাসিট্যান্স C = C1 + C2 হবে। স্বাভাবিক, C = C1 + C2 হবে। আর C1 এর মান এইমাত্র বসালাম 4πε0 AB বাই B - A প্লাস 4πε0 B, আর এটাকে যদি যোগ বিয়োগ করো তাহলে 4πε0 B² ডিভাইডেড বাই B - A হবে, আর এটাই হবে তোমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু। বাস, ইজিলি তুমি বুঝতে পারছো। তাহলে তিনটে পদ্ধতির সাহায্যে এইটাকে ডিসকাস করা যেতে পারে। যাই হোক, নোট ডাউন করে নাও। তাহলে এবারে একটু রিভিশন করে নেওয়ার পালা। সব থেকে প্রথমে দেখেছিলাম যে ইনার স্ফেরিক্যাল সেলে যদি কিউ চার্জ থাকে আর আউটার স্ফেরিক্যাল সেলকে যদি আমি গ্রাউন্ডেড করে দিই তাহলে সিস্টেমের ক্যাপাসিট্যান্স C = কত হচ্ছে? 4πε0 রেডিয়াস দুটোর গুণফল ডিভাইডেড বাই রেডিয়াস দুটোর বিয়োগফল। অবশ্যই বড় রেডিয়াস মাইনাস ছোট রেডিয়াস হবে। এটা তো তোমরা বুঝতে পেরেছো। খেয়াল রাখবে, দেখো আমি এতক্ষণ ধরে কিন্তু পুরো থিওরিটা বোঝালাম কেন হচ্ছে কিভাবে হচ্ছে। এই কেন হচ্ছে কিভাবে হচ্ছে এর পেছনে তোমাদেরকে একদিন কিন্তু পরিশ্রম করতে হবে। যদি ওইটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় তাহলে সারা বছরের জন্য ওই বোঝার উপর তোমাকে ফোকাস করতে হবে না। তারপরে যে সারা বছর আসছে সেই সারা বছর তোমাকে মেহনত করতে হবে কিভাবে এই সূত্রটা আমার ঠোঁটস্থ থাকছে। কারণ কনসেপ্ট এখন যদি বুঝে যাও কিভাবে হচ্ছে তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। আর যেই মেন পয়েন্ট অফ ভিউ থেকে এই সূত্রের মুখস্থ করে অ্যাপ্লিকেশনটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন সেই ভালো বুঝতে পারবে যে থিওরিটা ভালো করে ক্লিয়ার করলো আর যে প্রচুর পরিমাণে অঙ্ক করাবে, মানে যে প্রচুর পরিমাণে অঙ্ক করবে। দেখো আমি একটা ভিডিওতেই আমার পক্ষে থিওরি বোঝানো অঙ্ক করানো পসিবল নয়। পরবর্তীকালে যদি সম্ভব হয় তাহলে আমি অঙ্ক করাবো। তোমরা এখন আপাতত নিজেরা অঙ্ক করো, আশা করছি করতে পারবে। কারণ ঘুরিয়ে অঙ্ক আসবে না, একবার করে দেখবে আমি যা পড়াচ্ছি ওর মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন কিন্তু কমন আসবে। বেশিরভাগ কোয়েশ্চেন কমন পাবে, আমি বলতে পারি না যে সব কোয়েশ্চেন কমন আসবে, বেশিরভাগ কোয়েশ্চেনই কিন্তু কমন আসবে। যাই হোক,
তো এটা দেখলাম ক্যাপাসিটেন্স কত হয়। এবারে যদি আউটার স্ফেরিক্যাল সেলকে যদি কিউ চার্জ দিই আর ইনার স্ফেরিক্যাল সেলকে আমি যদি গ্রাউন্ড করে দিই, তাহলে এইখানে সিস্টেমের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু 4πε0 ইন্টু বড় রেডিয়াসের স্কোয়ার ডিভাইডেড বাই বড় রেডিয়াস মাইনাস ছোট রেডিয়াস। এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। আর এটাকে আমি দুটো ক্যাপাসিটরে ভাগ করতে পারি, একটা নর্মাল যে আউটার স্ফেরিক্যাল সেলকে যদি গ্রাউন্ড করি সেটা, প্লাস আর একটা নর্মাল ধরে নিতে পারি একটা নর্মাল স্ফেরিক্যাল সেল যার আউটার স্ফেরিক্যাল সেলের রেডিয়াসটা হচ্ছে ইনফাইনাইট। দুটোকে যোগ করতে পারি আর দুটো যোগ করে আমি এই রেজাল্টটা ফাইন্ড করেছি। ঠিক আছে, এখানে দেখো একটা ছোট স্ফেরিক্যাল সেলকে সারাউন্ড করে আর একটা বড় স্ফেরিক্যাল সেল রয়েছে। ছোট স্ফেরিক্যাল সেলের রেডিয়াস হচ্ছে এ, বড় স্ফেরিক্যাল সেলের রেডিয়াস হচ্ছে বি। এখন ছোট স্ফেরিক্যাল সেলকে বড় স্ফেরিক্যাল সেলের সঙ্গে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করা আছে। তোমাকে এখানে সিস্টেমের ক্যাপাসিটেন্সটা কত সেটা বের করতে হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি যদি ছোট স্ফেরিক্যাল সেলে যদি চার্জ দাও, তাহলে চার্জটা কি ছোট স্ফেরিক্যাল সেলে থাকবে নাকি কন্ডাক্টিং ওয়্যার হয়ে সেটা বাইরের স্ফেরিক্যাল সেলে ছড়িয়ে পড়বে? আমরা জানি যে ভেতরে তো কোনো চার্জ থাকতে পারে না, স্বাভাবিক চার্জগুলো চাইবে যে তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স দূরে থাকুক, অর্থাৎ চার্জগুলো আউটার স্ফেরিক্যাল সেলে কিন্তু অবস্থান করবে। আর আউটার স্ফেরিক্যাল সেলে যদি সমস্ত চার্জ অবস্থান করে তাহলে সিস্টেমের ক্যাপাসিটেন্স নর্মাল সি ইজ ইকুয়াল টু 4πε0 বি হবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু তোমার যদি কমন সেন্স থাকে তাহলে তুমি এই অঙ্কটাকে ইজিলি ডিল করতে পারবে। ভেতরে স্ফেরিক্যাল সেল থাক না, যেহেতু ভেতরের স্ফেরিক্যাল সেলটা অকার্যকর, তাই জন্য এই সিস্টেমটা একটা সিঙ্গেল স্ফেরিক্যাল সেলের মতো বিহেভ করবে। এখানে দেখো দুটো স্ফেরিক্যাল সেল দেওয়া রয়েছে, একটার ছোট স্ফেরিক্যাল সেল যার রেডিয়াস হচ্ছে এ, বড় স্ফেরিক্যাল সেলের রেডিয়াস হচ্ছে বি। এখন এই দুটো স্ফেরিক্যাল সেলকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া আছে। তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি এই দুটো স্ফেরিক্যাল সেলে ডিফারেন্ট চার্জ দাও তাহলে ওয়্যারের মধ্য দিয়ে চার্জটা ফ্লো করবে। কোথা থেকে কোথায় ফ্লো করবে? হাই ভোল্টেজ থেকে বা হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করবে। কতক্ষণ পর্যন্ত ফ্লো করবে? ততক্ষণ পর্যন্ত ফ্লো করবে যতক্ষণ না ভোল্টেজ বা পোটেনশিয়ালের মানটা দুটো স্ফেরিক্যাল সেলের যেন সমান না হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো করবে যতক্ষণ পর্যন্ত না স্ফেরিক্যাল সেল দুটোতে স্ফেরিক্যাল সেল দুটোতে পোটেনশিয়ালের মান সমান না হয়ে যায়। তাহলে এখন দেখো কানেক্টেড অবস্থায় দুটো স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়াল সেম হওয়ার জন্য এই দুটো স্ফেরিক্যাল সেল কিন্তু একটা প্যারালাল কম্বিনেশনের মতো কাজ করবে। আর আমরা জানি এই দুটো কন্ডাক্টরকে আমি ক্যাপাসিটর হিসেবে ট্রিট করতে পারি। আর দুটো ক্যাপাসিটর যখন প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে সি ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 হয়। তাহলে দুটোর ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্স কিন্তু নর্মাল যোগ হয়ে যাবে, অর্থাৎ রেজাল্টেন্ট ক্যাপাসিটেন্স সিস্টেমের কত হবে? সি ইজ ইকুয়াল টু 4πε0a প্লাস 4πε0b হবে। নোট ডাউন করে নাও। স্ফেরিক্যাল ক্যাপাসিটর সম্পর্কে সমস্ত ডিসকাশন আমি করিয়ে দিলাম। এবারে অঙ্ক যে ফর্মুলা বেসড ডাইরেক্ট অঙ্কগুলো রয়েছে সেটা আমি কিন্তু আর করাচ্ছি না। এবারে তোমাদেরকে লাস্ট যে টাইপের ক্যাপাসিটর সম্পর্কে তোমাদের করতে হবে, যেটা তোমাদেরকে পড়তে হবে বা যেটা তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর নামটা শুনে বুঝতে পারছো, এইখানে যে ক্যাপাসিটরে যে দুটো কন্ডাক্টর ইউজ করা হয়েছে সেই কন্ডাক্টরের শেপটা কিন্তু এবারে সিলিন্ড্রিক্যাল হবে, স্ফেরিক্যাল হবে না, সিলিন্ড্রিক্যাল হবে। সিলিন্ড্রিক্যাল শেপের ক্যাপাসিটর, এইখানে যে দুটো কন্ডাক্টর ইউজ করা হয়েছে সেই কন্ডাক্টরের শেপ যেহেতু সিলিন্ড্রিক্যাল, তাই জন্য এর নাম সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। এখন এখানেও তোমাকে ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। আর পোটেনশিয়াল ডিফারেন্স তুমি যদি বের করতে পেরে যাও তাহলে নর্মাল Q/V করে তুমি ইজিলি সিস্টেমের ক্যাপাসিটেন্স ফাইন্ড আউট করতে পারবে। এখন দেখো এখানে দেখতে পাচ্ছ দুটো সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর আমি নিয়েছি, যার ইনার সিলিন্ডারের যে রেডিয়াস সেটা হচ্ছে এ আর আউটার সিলিন্ডারের যে রেডিয়াস সেটা হচ্ছে বি। দেখতে পাচ্ছ আউটার সিলিন্ডারকে আমি গ্রাউন্ড করেছি। কিভাবে হচ্ছে না হচ্ছে এই সূত্রটা কিন্তু সূত্রের ডেরিভেশনটা আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সূত্রের ডেরিভেশনটা তোমাদের নিট পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট নয়। যে অ্যাসপিরেন্ট যারা রয়েছে তারা কিন্তু প্রমাণটা দেখতে পারো। ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। দেখো প্রমাণটা কিন্তু সহজ। আবার বলবো একই জিনিস, ইলেকট্রিক ফিল্ড জানা থাকবে। ইলেকট্রিক ফিল্ডে তোমরা জানো, দেখো না নর্মাল সিলিন্ডারের জন্য বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা গাউস লতে পড়েছিলাম, লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ই এর এক্সপ্রেশন হয়, ই ইজ ইকুয়াল টু কত হয়? 2k λ/r হয়, আমরা জানি। এখন ল্যামডা ইজ ইকুয়াল টু কি বলতে পারো? ল্যামডা ইজ ইকুয়াল টু বলতেই পারো Q/L। ঠিক আছে, এটা আমরা জানি।
এবারে কে এর জায়গায় তুমি যদি মানটা বসাও, আচ্ছা কে এর মানটা আমি পরে বসাবো, ঠিক আছে। তাহলে ই ইজ ইকুয়াল টু 2k ল্যামডা বাই আর হয়, আর ল্যামডার জায়গায় যদি আমি কিউ বাই এল মানটা যদি বসিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে 2k কিউ বাই আর ইন্টু এল, ঠিক আছে। এখন দেখো ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু ডিস্টেন্সের সঙ্গে ব্যস্তানুপাতিক। ইলেকট্রিক ফিল্ড এখানে কনস্ট্যান্ট নয়। ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট না থাকে তাহলে যদি আমাকে ভোল্টেজ ডিফারেন্স বের করতে হয় তাহলে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইডিআর লাগাতে হবে, ঠিক আছে, মাইনাস অফ ইডিআর লাগাতে হবে। আমি এখন প্লাস মাইনাসের গল্পতে যাচ্ছি না, আমি দেখছি যে একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনার সিলিন্ডার থেকে আউটার সিলিন্ডারে যদি নিয়ে যেতে হয় তাহলে যে পরিমাণ কাজ করতে হবে তার জন্য ওয়ার্ক ডানটা যদি ডাব্লু হয়, আমরা জানি যে ইউনিট পজিটিভ চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গাতে যদি নিয়ে যেতে হয় তার জন্য যে ওয়ার্ক ডান করতে হয় সেটাই তো ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ভি ইজ ইকুয়াল টু কিছুই না, ইন্টিগ্রেশন অফ ডিভি হবে। মাইনাস সাইনটা তো ডিপেন্ড করছে যে ইলেকট্রিক ফিল্ড ওয়ার্ক করাচ্ছে না তোমার কি বলে ইলেকট্রিক ফিল্ড ওয়ার্ক করাচ্ছে না তুমি ওয়ার্ক করছো, তো মাইনাস সাইন দিয়েই করছি, অসুবিধা নেই। তাহলে মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, ইডিআর আমি আউটার সেল থেকে ইনার সেলে নিয়ে আসবো, তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে বি আর আপার লিমিট হবে তোমার এ, ঠিক আছে। এখন ই এর মান কত দাঁড়াচ্ছে? ই এর মান দাঁড়াচ্ছে 2k কিউ বাই এল ইন্টু ডিআর বাই আর, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা হয়ে গেল ইন্টিগ্রেশনের সাইন, লোয়ার লিমিট হচ্ছে বি, আপার লিমিট হচ্ছে এ, এখানে মাইনাস সাইন বসবে একটা, তাহলে কে এর মানটা যদি বসিয়ে দাও তাহলে এইখানে থাকবে মাইনাস অফ কিউ, ফোর তো থাকবে না, কেটে যাবে, 2 পাই এপসাইলন 0 এল ডিআর বাই আর এর ইন্টিগ্রেশন হচ্ছে ln অফ আর। যেহেতু মাইনাসটা আছে, মাইনাসটাকে অ্যাবজর্ব করানোর জন্য আমি লোয়ার লিমিট আর আপার লিমিটকে এক্সচেঞ্জ করছি, উপরে লিখছি বি, নিচে লিখছি এ। 2 পাই এপসাইলন 0 কেন হলো? উপরে 2 ছিল, 2 কেটে যাওয়ার জন্য 2 পাই এপসাইলন 0 করলাম। তুমি যদি এখানে 2 করো আর এখানে যদি 4 লিখো ব্যাপারটা একই দাঁড়াবে, ঠিক আছে। তাহলে যে ভি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই 2 পাই এপসাইলন 0 এল, 2 পাই এপসাইলন 0 এল ln বি মাইনাস ln এ, মানে হচ্ছে ln অফ বি বাই এ, ঠিক আছে। আবার বলছি প্রমাণটা ইম্পর্টেন্ট নয়, যদি পারো তো সূত্রটা মুখস্থ রাখবে, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর থেকে তেমনভাবে অঙ্ক আসে না, ঠিক আছে। তাও আমার কর্তব্য আমি করিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু তুমি ইজিলি কিউ বাই ভি করে বের করতে পারবে, তাহলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি যদি করে দিই তাহলে আলটিমেট যে এক্সপ্রেশন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 পাই এপসাইলন 0 এল ডিভাইডেড বাই ln অফ বি বাই ln অফ এ। তোমাকে এই সূত্রটা কিন্তু খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট তেমন নয়। আবার বলছি এই প্রমাণটা তারাই করবে যারা এক্সট্রা মনে রাখতে পারবে। আমি বলবো যে একবার সূত্রটা দেখে নেবে, মনে থাকলে ভালো, না মনে থাকলে কি আর করবে, করা সম্ভব নয়। তো যাই হোক, এইখানেও তুমি দেখো না তুমি এক্সট্রা কি করলে, সবই তো জিনিস তোমার জানা, এক্সট্রা তো কিছু নয়। তুমি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন তুমি জানতে যে ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট না হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি করে বের করতে হয়, ইন্টিগ্রেশন করতেও তুমি জানো। তাহলে এখানে নতুন কি আছে? নতুন তো কিছু নেই, ঠিক আছে। জাস্ট ফর্মুলাটা দেখতে অন্য টাইপের, নোট ডাউন করো আর কি।